বয়েজ হস্টেলের ঠিক সামনেই একটি পুরাতন কবর। আর সেই পুরাতন কবর থেকেই মাঝরাতেই মাঝে মাঝে ভেসে আসতো অদ্ভুত সব শব্দ। এছাড়া একটি কুকুর মাঝরাতেই ঘেউ ঘেউ শুরু করত। এদিকে সেই বয়েজ হোস্টেলেই তিনজন ছেলে থাকতে আসে। তারা সিনিয়রদের র্যাগিং থেকে বাঁচার জন্য হঠাৎ করেই একটা ফাঁদে পড়ে যায়। তারা ভাবে এটা কোনো ছোটখাটো একটা বিপদ, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এটা কত ভয়ঙ্কর বিপদ। এছাড়া তাদের কাছে কোনো আইডিয়াই ছিল না এখান থেকে তারা কিভাবে বের হবে। তো এই বিপদের পেছনের কারণটা কি ছিল? কোনো অশরীরী আত্মা, নাকি এর পেছনে রয়েছে কোনো মানুষরূপী শয়তান, নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই জানবো আমরা আজকের মুভি এক্সপ্লেনেশনে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালের অন্যতম মালায়ালাম হরর, সাসপেন্স এবং মিস্ট্রিতে ভরা মুভি কানিমাঙ্গলম কাভিলাকাম। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটা বয়েজ হোস্টেলকে দেখানো হয়। হোস্টেলের আশেপাশের পরিবেশটা একটু জানা যাক। বয়েজ হোস্টেলের ঠিক পাশেই একটা বহু পুরনো কবরস্থান। যদিও এখন সেখানে আর কোনো নতুন কবর দেওয়া হয় না, কিন্তু পুরাতন কবরগুলো এখনো থেকে গেছে। বয়েজ হোস্টেল থেকে সামনে বের হলেই দুই পাশে জঙ্গল। এছাড়া হোস্টেল থেকে ক্যাম্পাসের যাওয়ার পথটাও এই জঙ্গলের মাঝে দিয়েই। দিনে এইসব নিয়ে তেমন কোনো সমস্যাই ছিল না। সমস্যাটা হয় রাতের বেলাতেই, কারণ রাতের বেলাতে পুরো আশপাশটা একেবারে নীরবতায় ছেয়ে যায়। আর অনেকেই মনে করে এই পরিত্যক্ত কবরস্থানে এখনও অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। আর এই ভয়ে রাতের বেলা হোস্টেল থেকে কেউ বেরই হয় না। দিনের বেলা যারাই হোস্টেলের বাইরে থাকুক না কেন, সন্ধ্যা হতেই তার আগেই তারা ভেতরে চলে আসে। রাতের বেলা কেউ এই হোস্টেলের বাইরেই থাকে না। কয়েকদিন পরেই দেখা যায় সেই হোস্টেলে রাফি নামের ফার্স্ট ইয়ারের একটি ছেলে থাকতে আসে। সে যে রুমে সিট, সেই রুমে আগে থেকে আজু আর আভি থাকত। আভি আর আজু রাফিকে দেখার পরেই ভাবতে থাকে এ কেমন হবে, ওর সাথে কি আমাদের বনবে? কারণ রাফিকে দেখতে একেবারে সাদামাথা এবং ভদ্র টাইপের ছেলেদের মতোই মনে হচ্ছিল। দেখা যায় রাফি তার ব্যাগ থেকে অনেকগুলো বই বের করে। এটা দেখে আভি আর আজু বলে, আরে এ তো মনে হচ্ছে অনেক পড়ুয়া ছেলে, আমাদের একেবারেই মিলবে না। এরপরে রাফি তার ব্যাগ থেকে একটা ওষুধের বক্স বের করে। এটা দেখে তারা দুজন বলে, আরে এ তো রোগা টাইপের ছেলে। রাফি এরপরেই একটা ওষুধ হাতে নিয়ে তাদের কাছে পানির বোতল চায়। পানি দেবার পরেই তারা ভাবে রাফি হয়তো ওষুধ খাবার জন্যই পানিটা নিয়েছে। কিন্তু তাদের অবাক করে দিয়ে রাফি ব্যাগের ভেতর থেকে আরও একটা বোতল বের করে, আর সেটা ছিল মদের বোতল। সে তাড়াতাড়ি একটা প্যাক বানায় আর খেয়ে নেয়। এটা দেখে তারা দুইজন বলে, আরে এ তো আমাদের টাইপেরই। রাফি একটা গ্লাস তাদের দুইজনের দিকে দেয় আর বলে, তোমরা কি খাও? তারা দুজনেই বলে, খাই মানে অবশ্যই খাই। এরপরেই তারা যার যার গ্লাস নিয়ে রেডি হয়ে যায় মদ খাবার জন্য। কিন্তু রাফি বলে, ভাই গরম লাগছে, পাখাটা চালাও। কিন্তু উপর দিকে তাকাতেই দেখা যায় পাখা নষ্ট। আর পাখার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল সেটা হয়তো কয়েক বছর যাবৎ চালানোই হয় না। রাফি বলে, তাহলে চলো ছাদে যাই। আজু আর আভি বলে, আরে না, ছাদে যাবার আগে সিনিয়রদের পারমিশন নিতে হবে। রাফি বলে, ঠিক আছে, চলো এখানেই বসেই খেয়ে নেই। আভি আর আজু বলে, আমাদের তিনজনের অনেক জমবে। রাফি বলে, অবশ্যই, আমরা এই কলেজে রক করব, রাজত্ব করব। আভি আর আজ্জু বলে, কিন্তু ওদের থেকে বেঁচে থাকতে হবে। রাফি বলে, কাদের থেকে? তারা দুইজন বলে, সিনিয়রদের থেকে। আসলে সিনিয়ররা এখানে একটা গ্রুপ বানিয়ে ফেলেছিল, একটা গ্যাং, যার নাম নক্সিয়াস, যার অর্থ ভয়ভীতি ছড়ানো। আর এই গ্যাংয়ের লিডার ছিল টনি। এই গ্যাং বাদে এই হোস্টেলে মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। এদিকে দেখা যায় কয়েকদিন যেতেই এই তিনজনের বন্ধুত্বটা অনেক গাঢ় হয়ে যায়। তারা একই সাথে ক্লাস করত, আর কলেজের পরেই তারা অনেক মজমাস্তি করত। কিন্তু যেখানেই থাকুক না কেন বা যাই করুক না কেন, সন্ধ্যার আগে ঠিকই তারা হোস্টেলে ফেরত আসত। আর এর কয়েকদিন বাদে তিনজনেরই গার্লফ্রেন্ডও হয়ে যায়। তাদের সবকিছুই ঠিকঠাক চলছিল, জীবনটাও ভালোভাবে কেটে যাচ্ছিল। কিন্তু শুধুমাত্র এরা পড়াশোনাটাই করতো না। একদিন দেখা যায় তারা দোকানে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু আড্ডা দিতে দিতে কখন সন্ধে হয়ে গেছে তাদের খেয়ালই ছিল না। হঠাৎ করেই মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে। আসলে তার ইচ্ছে করেই অ্যালার্মটা দিয়ে রেখেছিল, যাতে কোনোভাবেই তাদের এই জিনিসটা মিস হয়ে না যায়, হোস্টেলে ফেরাটা। আর এই জন্য অ্যালার্মটা দেখার সাথে সাথে তারা বলে, চলো তাড়াতাড়ি হোস্টেলে ফিরতে হবে। কিন্তু যখনই তারা আসতে যাবে, দোকানদার বলে, আরে দাঁড়াও, হিসাব তো করে যাও, এর আগেও তোমাদের বাকি রয়েছে। তারা বলে, আরে ভাই, কালকে এসে করব, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যেতে দাও। তখন দোকানদার তাদের সাথে মজা নিতে থাকে আর বলে, তোমরা কেমন ছেলে, তিনজন বন্ধু একসাথে রয়েছ, তারপরও এত বড় হয়ে গেছো, সুঠাম দেহের অধিকারী, আর তারপরে তোমরা এত ভয় পাও। আর তোমাদেরই বা কি বলবো, তোমাদের হোস্টেলের যে গ্যাং রয়েছে নক্সাস, তারা এমনিতেই এত হিরোগিরি দেখায়, কিন্তু তারাই সবার আগে হোস্টেলে ফেরে।
তাদের মধ্যে একজন বলে, তুমি কি সেই জায়গাটা দেখেছো? কেমন ভয়ানক, নিরিবিলি এবং নির্জন। আর রাতের বেলা তো সেখানে আত্মা ঘুরে বেড়ায়। এমনটা সবাই বলে। না না, আমরা আর এখানে সময় কাটাতে পারবো না, আমাদের যেতে দাও। তারা সবাই দ্রুত সেখান থেকে চলে আসে, কিন্তু আসতে আসতেই তাদের সন্দেহ হয়ে যায়। অর্থাৎ যখন তারা কবরস্থানের সামনে, ঠিক ওই সময়টাতে চারপাশ অন্ধকার হয়ে যায়। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় যদি কোনো আত্মা চলে আসে। এই জন্য ফুল স্পিডে সবাই দৌড়াতে শুরু করে। একেবারে হোটেলের সামনে এসে তারা নিঃশ্বাস ফেলে। এরপরে কেয়ারটেকার যখন তাদের দেখে, বলে, আরে তোমরা কি সময় মতো আসতে পারো না? তোমরা কি এখানকার নিয়ম জানো না? ওই সময়টাতে দেখা যায় টনিও তাদের দেখতে পায়। আর টনি বলে, এই যে জুনিয়ররা, রাত 8টা বাজে, তোমরা সবাই এখানেই চলে আসবে। তারা বলে, ঠিক আছে, আমরা অবশ্যই এখানে চলে আসব। রাত 8টা বাজতেই সেখানে কয়েকজন যখন সিনিয়রের সাথে দেখা করতে যায়, দেখা যায় তারা জুনিয়রদের র্যাগিং নিতে শুরু করে। অন্যদিকে শুধুমাত্র তারা 3জনই পিছে পড়ে গিয়েছিল, কারণ তাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। যখনই তারা গেটের মধ্যে উকি দেয়, তারা দেখতে পায় সেই নক্সিয়াস গ্যাং জুনিয়রদের র্যাগিং করছিল। এতে তারা ভয় পেয়ে যায়। তখনই সেখানে সেই কেয়ারটেকার চলে আসে আর তাদের 3জনকে দেখে বলে, কি ব্যাপার, র্যাগিং দেখে ভয় পাচ্ছ, লুকাচ্ছ? রাফি বলে, সেগুলো বাদ দিন, আগে এটা বলুন, এই রুমটা কার? এটা সবসময় বন্ধ কেন থাকে? কেয়ারটেকার বলে, শুনেছি এটা পুরাতন প্রিন্সিপালের রুম, এখানে বেশ কিছু বইও রাখা রয়েছে। এরপরে সে চুপিসারে বলে, জানো, এই রুমে পুরাতন একটা দামি মদের বোতল রয়েছে। রাফি বলে, আপনি কি করে জানলেন? কেয়ারটেকার বলে, আমি শুধু জানি, শুনেছি কোথাও একটা। রাফি বলে, তাহলে চলুন খুলে ফেলি। কেয়ারটেকার বলে, পাগল নাকি, এই রুম খোলার পারমিশন আমার নেই। যাবার সময় কেয়ারটেকার বলে, আরও একটা কথা বলে যাই, কোনোভাবেই তোমরা এই র্যাগিং থেকে বাঁচতে পারবে না। আজকে নয়তোবা কালকে এরা তোমাদের ধরবেই। এর কয়েকদিন পরেই দেখা যায় একজন টিচার তাদের 3জনকে বকাঝকা করছিল। আসলে এরা সময় মতো কেউ অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। তখন তাদের গার্লফ্রেন্ড তাদের বলে, আরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করো না কেন? তোমরা হোস্টেলে আসলে করে বেড়াও কি? তখনই তারা বলে, আসলে তারা শুধুমাত্র সিনিয়রদের থেকে লুকিয়ে থাকে, যেন সিনিয়ররা তাদের র্যাগিং করতে না পারে। ঠিক ওই সময়টাতে টনি এবং তার বন্ধুরা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আর টনি তাদের 3জনকেই বলে, আজকে সন্ধ্যায় তোমরা আমার সাথে দেখা করবে। অর্থাৎ আজকে তাদের র্যাগিং নেওয়া হবে। আর এতে তারা 3জনই অনেক ভয় পেয়ে যায়। ক্লাসে বসেও একই কথা বলছিল তারা, যে র্যাগিং থেকে এখন তারা কি করে বাঁচবে। ঠিক ওই সময়টাতে যে টিচার ক্লাস নিচ্ছিল সে দেখে ফেলে তাদের 3জনকে কথা বলতে। টিচার তখন রেগে যায় আর বলে, তোমরা কি ক্লাসে পড়াশোনা করতে আসো না গল্প করতে আসো? তখন রাফি দাঁড়িয়ে বলে, স্যার, আমরা তো এখানে ডেফিনেশন পড়ছিলাম। টিচার বলে, ঠিক আছে, শোনাও তো দেখি। আর এরপরেই রাফি তো কোনো কিছুই পারত না, তাই সে 3 ইডিয়টস মুভির মতো কিছু একটা শুনিয়ে দেয়। আর তখনই সেই টিচার বলে, 3 ইডিয়টস মুভি শুধু তুমি একাই দেখোনি, আমরাও দেখেছি। এরপরে বোর্ডের কাছে রাফিকে ডেকে নিয়ে যায় আর একটা ইকুয়েশন দিয়ে বলে এটা সমাধান করতে। কিন্তু রাফি তো এর আগাগোড়া কিছুই পারত না, কারণ সে পড়াশোনাই করত না। ঠিক তখনই সে দেখতে পায় বোর্ডের মধ্যে আগের কোনো একটা ইকুয়েশন ঝাপসা করে লেখা রয়েছে। রাফি সেটাই লিখে দেয়, কিন্তু সবাই হেসে দেয়, কারণ ক্লাসটা ছিল ম্যাথের আর রাফি যে ইকুয়েশনটা লিখেছে সেটা ছিল কেমিস্ট্রির। এতে টিচার, বাকি স্টুডেন্ট সবাই হাসাহাসি করতে থাকে। টিচার রাফিকে বকাঝকা করে ক্লাস থেকে বের করে দেয়। এরপরে বাকি 2জনকেও সেই ইকুয়েশনটা সমাধান করতে বলে, তারাও পারে না। এই জন্য টিচার তাদেরকেও ক্লাস থেকে বের করে দেয়। বাইরে দেখা যায় আগে থেকে 2জন ছেলে দাঁড়িয়েছিল, আসলে তাদেরকেও ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা তো আরামসে সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এরপরে যখন তারা 3জন আসে, তারাও সেই 2জনের সাথে জয়েন করে আর স্মোক করতে থাকে। তখনই টনির দলের লোকেরা সেখানে চলে আসে আর তাদের দেখে বলে, তোমরা এখানে কি করছো? এটা আমাদের এরিয়া, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তারা ঠিক আছে বলে সেখান থেকে চলে আসতেই যাবে, একটু সামনে আসতেই দেখতে পায় সেই টিচার। তারা সাথে সাথে লুকিয়ে পড়ে আর বলে, আরে টিচার আবার দেখলে আবারও তাদের বকাঝকা করবে, অ্যাসাইনমেন্ট চাইবে, কোনোভাবেই টিচারের সামনে পড়া যাবে না। এই জন্য তারা একটু অন্য রোড দিয়ে দোকানে চলে আসে। তারা সেখানেই সময় কাটাচ্ছিল। তখনই দেখতে পায় তাদের গার্লফ্রেন্ড বেশ কিছু মেয়েকে নিয়ে রেগে তাদের হোস্টেলের দিকে যাচ্ছিল। তারা 3জন বলে, কি হয়েছে? সেই 3জন মেয়ে জানায় তাদের হোস্টেলেরই কয়েকজন মেয়েকে রাফিদের হোস্টেলের কয়েকজন ছেলে হোস্টেলের বাইরে ইপটিজিং করেছে। চলো, ওদের আজকে একটা শিক্ষা দিতেই হবে। আজ বলে, আরে পাগল হয়ে গেছো নাকি? তোমাদের আগে পুলিশ কমপ্লেন করা দরকার। আমরা এইভাবে হুটহাট করে ওদের সাথে লাগতে পারি না, ওরা পুরো গুন্ডা টাইপের। আর তোমরা যাদের কথা বলছো তাদেরকে এই হোস্টেলের সিনিয়ররাও ভয় পায়। তাদের গার্লফ্রেন্ডরা রেগে যায় আর বলে, তোমরা কেমন পুরুষ মানুষ, তোমরা তো কাপুরুষ। রাফি বলে, আসলে এখানে ভয় পাওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা তো এখানে মারামারি করতে আসিনি, পড়াশোনা করতে এসেছি। তখন তাদের গার্লফ্রেন্ডরা টিটকারি করে বলে, আমরা জানি তোমরা কতটা পড়াশোনা করো। আর এভাবেই তাদের কাপুরুষ বলে অপমান করে তারা সেখান থেকে চলে আসে।
এরপরে সন্ধ্যাবেলাতে সেই সিনিয়ররা তাদের ডেকে নেয় এবং জিজ্ঞেস করে এর আগে যে র্যাগিং হয়েছে তারা তখন কোথায় ছিল। তারা তিনজনই বলে আসলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আসেনি। সিনিয়ররা বলে আরে ভয় পাবার কি আছে, আমরাই তো, আমরা তোমাদের আপনজন, শুধু তোমরা যা পারো সেটা করে দেখাও। তারা তিনজনই অনেক খুশি হয়ে যায়। আজ্জু বলে আমি এভাবে স্টাইল করে দাঁড়িয়ে থাকতে পারি। রাফি বলে আমি এই ধরনের ডান্স পারি। আর আভি বলে আমি তো ডান্সের সাথে গানও গাইতে পারি। টনিও খুশি হয়ে যায় আর বলে আরে বাহ, তোমরা তো তিনজন অনেক কিছু পারো, ঠিক আছে এগুলোই করে দেখাবে, কিন্তু এখানে নয়, কবরস্থানে রাত 12টায়। এই কথাটা শোনার পরে তাদের ভেতরের আত্মা যেন চমকে যায়। এরপরেই তারা তিনজন তাদের রুমে বসেই তাদের বেচের আরো কয়েকজন ছেলেদের সাথে কথা বলছিল আর রাত 12টা বাজার অপেক্ষা করছিল, কারণ যেতে তো হবেই। তখন তারা বলে সত্যি কি ওখানে রাত 12টা বাজে, মানে মাঝরাতে কোনো আত্মা ঘোরাফেরা করে? তাদের বেচেরই একজন ছেলে বলে শুনেছি তো, এছাড়া 20 বছর যাবৎ রাতে কেন, দিনেও সেখানে কেউ যায়নি। 20 বছরে তোমরাই প্রথম যারা রাতে ওখানে যাবে, তো আবার মাঝরাতে। এটা শুনে তারা তিনজন আরো বেশি ভয় পেয়ে যায়। রাফি বলে চলো একটু মদ খেয়ে নেই, সাহস বাড়বে, কিন্তু মদ কারো কাছেই ছিল না। তখন তারা বুঝতে পারে যে করেই হোক এটা তাদের করতেই হবে। রাত 12টা বেজে যায়, তারাও সেই কবরস্থানে চলে যায়। যাতে ভয় না পায় তাই তারা একে অপরের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। আজ্জু বলে বাইরে থেকে যতটা ভয়ঙ্কর লাগে ভেতরে আসলে ততটা ভয়ঙ্কর নয়। আভি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এছাড়া সব ভূতি কি খারাপ হয় নাকি, ভালো ভূত তো আছে। রাফি বলে আরে বাদ দাও তো এসব, যে কাজ করার জন্য এসেছি সেটা করে চলে যাই তাড়াতাড়ি। এরপরে তারা মোবাইল বের করে ভিডিও শুট করে। কবরস্থানের ভেতরে কবরের পাশে যেই তারা যে যা পারত অর্থাৎ ডান্স গান এই সব কিছু করে রেকর্ড করছিল। কিন্তু হঠাৎ করেই একটা কুকুর ভয়ঙ্করভাবে ডাকতে শুরু করে। তারা তিনজনই ভয় পেয়ে যায়। কুকুরটা ডাকতে ডাকতে একটা সময় তাদের সামনে চলে আসে। কুকুরটাকে দেখেই তারা বুঝতে পারে এটা কোনো নর্মাল কুকুর নয়, নিশ্চয়ই এর ভেতরে কোনো আত্মা ভর করে রয়েছে, কোনো অশরীরী আত্মা। আর এই জন্য তাদের ভয়টা আরো বেড়ে যায়। এরপরে কুকুরটা আর তাদের সময়ই দেয় না, হুট করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার প্রচন্ড ঘাবড়ে যায়। আজু সেখানে কবর থেকে একটা ক্রস উঠিয়ে সেই কুকুরটাকে মেরে বসে। আর এরপরেই তিনজনই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে হোস্টেলে। হোস্টেলের ভেতরে আসার পরে তিনজনই বলতে থাকে আজকে অনেক বড় বাঁচা বেঁচে গেছি। এটা দেখে রাফি বলে আরে এটা কি করেছো, কবরস্থানে সেই ক্রসটাকে নিয়ে এসেছো? অর্থাৎ কুকুরকে লাঠি মারার পরে তারা সেই লাঠিটা ফেলেনি, সেটা আজ্জুর হাতেই তখনও ছিল। এতে তারা আবারও ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সেটা ফেলে দৌড়ে তাদের রুমে চলে আসে। পরের দিনই দেখা যায় তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এজন্য আজ্জু এবং রাফির জ্বর চলে এসেছিল, যদিও আভি একেবারেই ঠিকঠাক ছিল। আভি তাদের বলে তোমরা এখানে বসেই রেস্ট নাও, আমি এই সিনিয়রদের বিষয়টা দেখছি, কালকে তো ওরা আমাদের মেরেই ফেলছিল। এরপরেই আভি চলে আসে প্রিন্সিপালের রুমে, আর এরপরে আভি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে। প্রিন্সিপাল সাথে সাথেই কয়েকজন সিনিয়রকে সেখানে ডেকে পাঠায় আর বলে এগুলো কি শুনছি, র্যাগিং এর নামে তোমরা আর মাঝরাতে কবরস্থানে ছেলেদের পাঠাচ্ছ, যদি ওদের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তোমাদের কি পরিণত হতো তোমরা জানো? তোমাদের সবার নামে র্যাগিং এর কেস লেগে যেত আর তোমাদের ক্যারিয়ারের 12টা বেজে যেত। তোমরা সবাই পড়াশোনায় ভালো, আর তাই এবার মতো তোমাদের ছেড়ে দিচ্ছি। সিনিয়ররা বলে স্যার আমরা সরি, আমাদের ভুল হয়ে গেছে, আর হবে না। প্রিন্সিপাল বলে বাকিদেরও বলে দেবে। এইভাবে লাস্ট ওয়ার্নিং দিয়ে তাদের ছেড়ে দেয়। আর এতে জুনিয়ররাও খুশি হয়ে যায় যে যাই হোক সিনিয়রদের র্যাগিং এর হাত থেকে বাঁচা গেছে। তারা বাইরে আসে, তখনই কয়েকজন সিনিয়ররা তাদের সামনে আসে আর বলে তোমাদের এখন থেকে আর র্যাগিং করব না। এতে সবাই খুশি হয়ে যায়, যাক তারা তাদের ভুল বুঝতে পেরেছে। চলে যাবার সময় সিনিয়ররা তাদের আটকায় আর বলে পুরো কথাটা শুনে যাও, তোমাদের র্যাগিং হবে না, কিন্তু তোমাদের পেটানো হবে এখন থেকে। কলেজের বাইরে সবাই আমাদের সাথে দেখা করো, আর যদি পালিয়ে যাবার চেষ্টা করো তোমাদের খবর আছে। এতে তারা আবারও ভয় পেয়ে যায়। এদিকে আজ্জু এবং রাফি তারা যখন এই বিষয়টা জানে তারা আভির উপরে রাগারাগি করতে থাকে আর বলে খুব তো ভাবসাব নিয়ে বলেছিলে তুমি বিষয়টা দেখে নেবে, মিটমাট করবে, এখন তো তোমার জন্য আমাদের মরতে হবে। ওরা আমাদের এমন ধোলাই করবে মনে হয় না দাঁড়াতেও পারবো। এদিকে সিনিয়ররা দেখা যায় লাঠিসোঁটা নিয়ে শোডাউন করার জন্য বাইরে আসছিল, কিন্তু যখনই তারা সেই পুরাতন প্রিন্সিপালের রুমের সামনে আসে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। প্রথমত একটা ঝড়ো বাতাস, দমকা হাওয়া আর সেই ঘরের একটা লাইট ফ্লিক করতে থাকে। তারা বুঝতে পারছিল না হঠাৎ করে কি হলো। আর এরপরেই সেখানে থাকা সবার কাশি হতে শুরু করে, দম যেন বন্ধ হয়ে আসছিল। তারা সবাই কাশতে কাশতে সেখানে প্রায় অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে এতটাই ব্যথা হতে শুরু করে যে তারা সেখান থেকে পেট ধরে চলে যায়। অন্যদিকে তারা তিনজন
বাইরেই দাঁড়িয়েছিল। সিনিয়ররা কখন আসবে এবং তাদের পেটাবে, ভয়ে তারা চুপসে গিয়েছিল। তখনই আরও কয়েকজন জুনিয়র সেখানে আসে। আরে খুশির খবর আছে, চলে যাও, আর কেউ আসবে না তোমাদের পেটাতে। ওদের পেটে ব্যথা হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে, তাদের সবার নাকি লুজ মোশন হয়েছে। এতে তারা সবাই খুশি হয়ে যায়। এরপরেই যখন তারা ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখনই সেখানে সিনিয়ররা চলে আসে। তাদের দেখে বোঝাই যাচ্ছিল তারা অনেক রেগে আছে। এরপরে জুনিয়ররা বেশ কয়েকজন মিলে তাদের কাছে যেয়ে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, এরপরে থেকে আর কোনো ধরনের ভুল হবে না, আপনারা যা বলবেন তাই হবে, আপনারা রাজা আমরা প্রজা। টনিকে বিভিন্নভাবে পাম দিতে থাকে আর এতে করে টনি অনেক খুশি হয়ে যায়। বলে, ঠিক আছে, আজকে থেকে আর কোনো ঝগড়া নয়, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা এখন থেকে একসাথে এনজয় করব। সবাই খুশি হয়ে যায়। এরপরে তারা এতটাই ফ্রি হয়ে যায় যে সিনিয়র জুনিয়র মিলে একসাথে মদ খেতে শুরু করে। একই রকমভাবে কয়েকদিন পরে তারা সবাই মদ খেয়ে একটা রুমের ভিতরে বেহুশ হয়ে পড়েছিল সবাই, কারণ সবাই প্রচণ্ড বেশি মদ খেয়ে ফেলেছিল। কিন্তু তখনও সেই তিনজন জেগেছিল, কারণ তখনও তাদের ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল, প্রিন্সিপালের রুমে থাকা সেই পুরাতন মদের বোতলটা তারা আনবে এবং সেটা টেস্ট করবে। তিনজনই রাজি হয়ে যায়। এরপরে প্রথমে তারা তিনজনই চলে যায় সেই কেয়ারটেকারের কাছে চাবি নেয়ার জন্য। দেখতে পায় কেয়ারটেকারও তখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে। এই জন্য তারা খুব সহজেই তার কাছ থেকে চাবিটা নিয়ে নেয় আর এরপরেই পুরাতন সেই প্রিন্সিপালের রুমে চলে যায়। কিন্তু রুমের ভেতরে ঢোকার পরেই তাদের মনে হতে থাকে এটা কোনো প্রিন্সিপালের রুম হতেই পারে না। রুমটা দেখে মনে হচ্ছে এখানে কোনো বয়েজ হোস্টেলেরই ছেলেরা থাকতো। এছাড়া দেয়ালে ফ্রেন্ডশিপের কোটেশনও লেখা ছিল। তারা সেই মদের বোতলটা খুঁজতে থাকে, সেটা কোথায় গেল, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পায় না। তখনই হঠাৎ করে তারা দেখতে পায় রুমের ভেতরেই একটা কবর খোঁড়া ছিল, অর্থাৎ মাটিগুলো আলগা ছিল, বোঝা যাচ্ছিল এখানে কোনো কিছু পোতা হয়েছে। আর তারা তিনজনই মদের নেশায় বুঁদ হয়েছিল। এই সময়টাতে মানুষ যা ইচ্ছে তাই করে, আর তারাও সেটাই করেছিল। তারা ভাবতে থাকে এই মাটির নিচেই সেই মদের বোতলটা পুঁতে রাখা হয়েছে। এছাড়া সেখানে আমরা সেই ক্রসটাও দেখতে পাই, যেটা সেই দিন আর্য কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে এসেছিল, আর সেটা ছুঁড়ে ফেলার পরে এই রুমের ভেতরে এসে পড়েছিল। আভি অতটা নেশায় বোধ হয়েছিল না, এই জন্য বলে, আরে কি বলছো তোমরা, সেই ক্রসটা দেখতে পাচ্ছ, আর্য এটা সেদিন নিয়ে এসেছিল আর এটা এখানে এসে পড়েছে। এখানে কোনো মদের বোতল নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। আভি বলে, এখনই এখান থেকে চলো। কিন্তু বাকি দুইজন বলে, আমরা যাব না, আমাদের সেই মদের বোতলটা লাগবেই, আমরা সেই মদটা না টেস্ট করে এখান থেকে যাব না। তারা জেদ করার ফলে তিনজনই সেখানে খুঁড়তে শুরু করে। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পরেও সেখানে কিছুই পায় না, কিন্তু তারপরও তারা খুঁড়েই চলছিল, কারণ তারা নেশার মধ্যে বুঁদ হয়েছিল। একটা সময় রাফি হঠাৎ করেই থেমে যায় আর বড় বড় চোখ করে তাকিয়েছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে এমন কিছু দেখেছে যেটা সে কল্পনাও করেনি। এরপরে রাফি চুপচাপ পেছনে বাকি দুইজনের দিকে তাকায়। পেছন থেকে তারা দুইজনও যখন চলে আসে আর দেখে, তারাও হতবাক হয়ে যায়, কারণ সেখানে একটা মানুষের কঙ্কাল ছিল। তারা অবাক হয়ে দেখতে থাকে সেটা। এরপরেই রাফি সবকিছু বুঝে যায় আর বাকি দুইজনকে বলে, তার মানে সেই কবরস্থানটা হন্টেড নয়, হন্টেড হচ্ছে আমাদের এই বয়েজ হোস্টেলটাই। আজু বলে, কিন্তু কঙ্কালটা কার? আভি বলে, কার কঙ্কাল কিভাবে এখানে আসলো, কে করলো, এই সব কিছু ছাড়ো, এটা বন্ধ করো আর এখান থেকে তাড়াতাড়ি চলো। তাই তারা তিনজনই আবারও সেই কঙ্কালটাকে আগে যেভাবেই ছিল সেভাবে মাটি চাপা দিয়ে দ্রুত তাদের রুমে চলে আসে। তারা তিনজনই প্রচণ্ড শক পেয়েছিল। রাফি বলে, তার মানে আমাদের এই বয়েজ হোস্টেলে খুন হয়েছে। আর এরপরেই লাশটাকে সেই রুমে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু লাশটা কার? আর ঠিক ওই সময়টাতে তাদের সেই পুরনো নষ্ট হওয়া পাখাটা অর্থাৎ ফ্যানটা একা একাই চলতে শুরু করে। এটা দেখে তারা পুরোপুরি শকড হয়ে যায়। এরপরে হঠাৎ করে বাইরে ঝড়ো বাতাস শুরু হয় আর সেই বাতাসেই তাদের জানালাগুলো বারবার বাড়ি খাচ্ছিল। তারা আরো বেশি ভয় পেয়ে যায়, এগুলো কি শুরু হলো। যাই হোক, পরের দিন কলেজেও দেখা যায় তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল আর এই বিষয়টা নিয়ে কথা বলছিল। রাফি বলতে থাকে, এগুলো কি ছিল আর সেই নষ্ট ফ্যানটাই কিভাবে বা চলল। ঠিক তখনই ক্লাসের টিচার আবারও রাফিকে কথা বলতে দেখে ফেলে। রেগে আবারও রাফিকে সে বোর্ডের সামনে ডাকে আর বলে, এই ইকুয়েশনটা সলভ করো, আর আজকে যদি তুমি এটা করতে না পারো তাহলে তোমাকে সরাসরি প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হবে। রাফি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও বোর্ডের সামনে যেয়ে দাঁড়ায়। সে কি বা লিখবে, সে তো কিছুই পারত না। কিন্তু হঠাৎ করেই তার হাত অটোমেটিকলি চলতে শুরু করে আর পুরো ইকুয়েশনটাই যেন সলভ হয়ে যায়। এটা দেখে টিচার সহ পুরো ক্লাসের স্টুডেন্ট অবাক হয়ে যায়। টিচার খুবই খুশি হয়ে যায়।
সিটে আসার পরে বাকি দুইজন তাকে জিজ্ঞেস করে, আরে তুই এটা কি করে করলি? রাফি বলে, জানি না, ভেতর থেকে কিছু একটা পাওয়ার ফিল হয়েছিল আর অটোমেটিকলি সবকিছু হয়ে গেছে। ক্লাসের বাইরে আসতেই সেই টিচারের সামনে পড়ে যায় তারা তিনজন, যে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য বকাঝকা করত। তারা বলে, এক বিপদ না যেতেই আরও এক বিপদ সামনে এসে হাজির। ঠিক তখনই সেই ম্যাম বলতে থাকে, ভালো হয়েছে, সময় মতো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ, এখন তোমাদের ইন্টারনাল মার্কস পেতে আর কোনো প্রবলেম হবে না। তারা তিনজন অবাক হয়ে যায়, এটা কি করে হলো? অ্যাসাইনমেন্ট তো তারা করেইনি। তারা ম্যামকে জিজ্ঞেস করে, অ্যাসাইনমেন্টটা কি আপনি পেয়ে গেছেন? ম্যাম বলে, হ্যাঁ, তোমরা স্টাফ রুমের ডেস্কে রেখেছিলে না, আমি পেয়ে গেছি। তারা আবারও অবাক হয়। এরপরে তারা যে চেক করে আর দেখতে পায় সেখানে সত্যি তাদের অ্যাসাইনমেন্ট ছিল আর সেখানে পুরোপুরি সবকিছু কমপ্লিট করা ছিল। তারা ভাবতে থাকে এগুলো তাদের সাথে কি হচ্ছে। এরপরে গতকাল রাতের ঘটনার পর থেকে যা যা ঘটছে রাফি সবকিছু একে একে মনে করতে থাকে। এরপরেই তারা বুঝতে পারে নিশ্চয়ই তারা যে লাশটা খুঁড়ে পেয়েছে সেটার ভেতরে যে আত্মা ছিল সেই আত্মাই তাদের সাহায্য করছে। এছাড়া সেই রুমে তো ফ্রেন্ডশিপের কোটেশনও লেখা রয়েছে। হয়তোবা এই আত্মা সত্যি খুব ভালো একজন মানুষ আর এই জন্য সে তাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে, তাই তাদের সাহায্যও করে বেড়াচ্ছে। কিন্তু আভি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একটা ভূত তাদেরকে সাহায্য করছে, তাদের বন্ধু হচ্ছে। এই কনফিউশনের কথাটা সে বাকি দুইজনকে জানায়, কিন্তু তারা একেবারে রেগে যায়। তারা দুইজন বলে, ভূত বলে ওকে অপমান করো না, ওকে পজিটিভ এনার্জি বলতে পারো, ও আমাদের ব্রো, বন্ধু। আভি বলে, ও আচ্ছা, সে তোমাদের বন্ধু, তাহলে চলো তোমার ব্রো এর একটা টেস্ট হয়ে যাক। মদ শেষ হয়ে গেছে, তোমার ব্রো আর বন্ধুকে বলো মদের গ্লাসটা ভরে দিতে। রাফি বলে, ঠিক আছে, ও যা বলছে সেটা করে দাও তো, আর আমাদের বন্ধুত্বের পাওয়াটা দেখিয়ে দাও ওকে। প্রথম প্রথম কিছুই হয় না, আভি মজা করতে থাকে, কিন্তু একটু পরেই দেখা যায় মদের গ্লাসটা ভরে যায় মদ দিয়ে। এতে সবাই অবাক হয়ে যায়, আরে এটা ভূত নাকি আলাদিনের দৈত্য যে সব মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছে। এদিকে আভিরও বিশ্বাস হয়ে যায় সেই আত্মাই তাদের সাথে বন্ধুত্ব করেছে, তাদেরকে সাহায্য করেছে। পরের দিন যখন তারা আবারও কলেজে যাবার জন্য তৈরি হতে যাবে, তারা দেখতে পায় কলেজের কাপড় চোপড়গুলো একেবারে আয়রন করে সুন্দর করে রাখা আছে। এটা দেখে তারা আবারও অনেক খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে এটা তাদের সেই ভূত বন্ধুই করেছে, আর এতে তারা অনেক খুশি হয়ে যায়। বলে, আমাদের তো ভাগ্যই ঘুরে গেছে, এই কলেজে এখন আমরা রাজ করব। আর ঠিক এমনটাই হয়। কিছুদিনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগিয়ে যায়, পড়াশোনা হোক বা খেলাধুলায়। এমনকি যে ছেলেগুলো কলেজের বাইরে মেয়েদের উত্ত্যক্ত করত, ইপটিজিং করত, তারা তাদেরও মারে, এক একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। আর প্রচণ্ড মার খেয়ে তারা সেখান থেকে বিড়ালের মতো পালিয়ে যায় লেজ গুটিয়ে। আর এই সবকিছুতেই তাদের সাহায্য করছিল তাদের সেই ভূত বন্ধু। এই তিনজনের বিষয়টা এমন হয়েছে যে কলেজের সবথেকে ভীতু এবং অকর্মণ্য তিনটা ছেলে কলেজের হিরো হয়ে গেছে, আর সবাই তাদের হিরোর মতোই বরণ করে নিয়েছে। এভাবেই তাদের জীবনটা অনেক সুন্দর করে চলে যাচ্ছিল। একদিন আভি বলে, আরে ব্রো আমাদের জন্য এত কিছু করলো, আমাদেরও তো ব্রোকে সাহায্য করা দরকার। আজ্জু বলে, ব্রোর আর কি বা চাই, তার বন্ধুত্বর দরকার ছিল, আমাদের সে বন্ধু হিসেবে পেয়ে গেছে, আর এতেই ব্রো খুশি হয়ে গেছে আমাদের মতোই, তাই না ব্রো? আর এই কথাতে সাথে সাথে জানালা বাড়ি খেতে শুরু করে। এতেই তারা তিনজন বুঝে যায় তাদের ভূত বন্ধু খুশি রয়েছে। কিন্তু দেখা যায় কবরস্থান থেকে সেই কুকুরটা হোস্টেলের দিকে তাকিয়ে বারবার ঘেউ ঘেউ করেই চলছিল। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু সেই পরের দিন থেকেই তাদের সাথে সবকিছু উল্টো হতে শুরু করে। সকালে যখন তারা ঘুমিয়ে গিয়েছিল, প্রথমত তাদের ফ্যানটাই বন্ধ হয়ে যায় আর গরমে ঘুম ভেঙে যায় তাদের। কিন্তু আশেপাশে তারা আভিকে দেখতে পায় না। পুরো হোস্টেলে তারা তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কিন্তু আভি কোথাও নেই। তারা ভাবে হয়তো আভির আগেই ঘুম ভেঙে গিয়েছিল, যার ফলে সে একা একাই দোকানে চলে গিয়েছে। সেটা খুঁজে দেখার জন্য তারাও দোকানে আসতে শুরু করে, কিন্তু রাস্তার মাঝে তারা অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় কবরস্থানে একটা কবরের উপরেই আভি শুয়ে রয়েছে। তারা হতবাক হয়ে যায়, আভি এটা কি করছে? তাড়াতাড়ি আভিকে এসে তারা জাগায় আর জিজ্ঞেস করে, এখানে এসে কেন শুয়ে রয়েছে? ঘুম থেকে ওঠার পরে আভিও অবাক হয়ে যায়, আমি এখানে কি করে আসলাম? এরপরে যখন তারা হোস্টেলে ফিরে আসে, তারা আবারও অবাক হয়, কারণ দেখতে পায় তাদের অ্যাসাইনমেন্টে আগুন লেগে গিয়েছিল আর পুরে সব ছাই হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না তাদের সাথে এগুলো কি হচ্ছে। এরপরে যখন তারা ক্যান্টিনে একসাথে খাবার খাচ্ছিল, তারা কথা বলাবলি করছিল যে ব্রো কি তাদের উপরে নারাজ হয়ে গেল, রাগ করেছে। ঠিক তখনই ওপর থেকে ফ্যানটা একেবারে তাদের টেবিলের ওপরে পড়ে। তারা তিনজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা যখন তাদের রুমে আসে, আজ্জু বলে,
ব্রো, তুমি আমাদের জন্য যা করেছো অনেক বেশি, আমরা কখনো সেটা ভুলবো না। কিন্তু এখন আর আমাদের জন্য কিছু করতে হবে না। তুমি শুধু আমাদের লাইফে থেকে চলে যাও, আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। এতে সে আত্মা প্রচণ্ড রেগে যায়। সে রাফির ওপরে হামলা করে বসে, তার গলা চেপে তাকে উঁচিয়ে ধরে। রাফির এতে শ্বাস বন্ধ হয়ে আসছিল। বাকি দুইজন তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এতে। তারা দুইজন সাথে সাথে সেই ভূতের কাছে প্রার্থনা করে, ব্রো, আমাদের বন্ধুকে ছেড়ে দাও, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেলে আমাদের ক্ষমা করে দাও। অবশেষে সেই আত্মা রাফিকে ছেড়ে দেয়। রাফি বলে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা শুধুই ধরে নিয়েছিলাম ব্রোয়ের শুধুমাত্র আমাদের বন্ধুত্বটাই চাই। আসলে আমরা জানার চেষ্টাই করিনি তার আসলে কি চাই। তাই আমাদের খুঁজে বের করা দরকার। আর সবার প্রথমে খুঁজে বের করতে হবে এই ব্রোটা আসলে কে আর তার সাথে কি হয়েছিল। আর এটা খুঁজে বের করতে হলে আবারও আমাদের সেই রুমে যেতে হবে। তারাও সবাই রাজি হয়। তিনজনই সেই রুমে যেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। আর একটা পেপারের টুকরো দেখে তারা বুঝতে পারে সর্বশেষ 2015 সালে এই রুমে কেউ থাকতো। রাফি এরপরেই চলে যায় কেয়ারটেকারের কাছে আর জিজ্ঞেস করে, 2015 সালে আমাদের এই বয়েজ হোস্টেলে কি কেউ মিসিং হয়েছিল? সেই কেয়ারটেকার বলে, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি 2018 সালে এসেছিলাম। আমার আগে এখানে যে কেয়ারটেকার ছিল তার নাম কৃষ্ণা, সে হয়তো বলতে পারবে। আর এরপরেই তারা চলে যায় কৃষ্ণার কাছে, তাকেও যে একই কথা জিজ্ঞেস করে। এরপরে কৃষ্ণা বলতে থাকে, 2015 সালে একটি ছেলে মিসিং হয়েছিল যার নাম ছিল মানু। কৃষ্ণা বলে, মানু সেই রুমেই থাকতো যেটাকে এখন এক্স প্রিন্সিপালের রুম বলা হয়। আর সেই রুমে তার সাথে আরও দুইজন ছেলে ছিল, সেই এক্স প্রিন্সিপালের ছেলে পল আর ওয়ার্ডেনের ছেলে নিখিল। তারা তিনজনই সেই রুমে একই সাথে থাকতো। তারা জিজ্ঞেস করে, কিন্তু মানু মিসিং হলো কি করে? কৃষ্ণা বলে, আসলে মানু একটি মেয়েকে ভালোবাসতো, শুনেছি সেই মেয়েটিকে নিয়েই তাদের তিনজনের মধ্যে ঝামেলা হয়েছিল। যদিও তারা তিনজন ভালো বন্ধু ছিল। এরপরে হঠাৎ করে মানু একদিন নিখোঁজ হয়ে যায়। সবাই বলাবলি করতে থাকে হয়তো ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে তার হৃদয় ভেঙেছে, এই জন্য ডিপ্রেশনে পড়ে সে এখান থেকে চলে গেছে। এরপরে আমরা আর কিছুই জানি না। এরপরেই তারা চলে যায় পলের বাসায়, কিন্তু সেখানে পলকে তারা পায় না, বরং পলের বাবাকে পায়, অর্থাৎ সেই এক্স প্রিন্সিপাল, যিনি জানায় পল তো এখন ইউকেতে থাকে। আর সে পলের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই দেয় না। একটু পরেই বলে, আমাকে এখন উঠতে হবে, কাজ আছে। বোঝাই যাচ্ছিল সে তাদেরকে এড়িয়ে যাচ্ছিল। তারা তিনজনই যখনই সেখান থেকে চলে আসে, দেখা যায় পলের বাবার সাথে সাথে কাউকে কল করে। এরপরেই তারা নিখিলের বাড়িতে যায়, কিন্তু সেখানেও তারা নিখিলকে পায় না, তার বাবাকে পায়, অর্থাৎ সেই পুরাতন ওয়ার্ডেন। সেখানে নিখিলের ব্যাপারে জিজ্ঞেস করলে নিখিলের বাবা বলে সে এখন ব্যাঙ্গালোরেতে থাকে। এরপরে যখনই তারা ফিরে আসে, দেখা যায় নিখিলের বাবাও কাউকে সাথে সাথে কল করে। সবার শেষে তারা চলে যায় মানুর রুমে। আর সেখানে যাওয়ার পরে তারা মানুর মায়ের সাথে কথা বলে। মানুর মা বলে ওই সময়টাতে মানুর ছোট বোনের বিয়ে হচ্ছিল, আর তখনই মানু এবং তার বন্ধুদের মাঝে একটা মেয়েকে নিয়ে ঝগড়া হয়। তারা তখন মদ খেয়েছিল, বিয়েতে অনেক হাঙ্গামা তৈরি করেছিল, যার ফলে আমাদের অনেক সমস্যা হয়েছিল। আমি প্রচণ্ড রেগে গিয়ে মানুকে অনেক বকাঝকা করেছিলাম, এমনকি তাকে মেরেও ছিলাম। এরপরেই মানু এই বাসা ছেড়ে চলে গিয়েছে। এরপরে থেকে আমরা আর ওকে কখনো দেখিনি। আর এইদিকে সেই দিনে সেই ঘটনার কারণে মানুর ছোট বোনের বিয়েও ভেঙে গিয়েছিল। বরপক্ষ বলেছিল যে মেয়ের ভাই এরকম নেশারি এবং নেশাকে মারধর করে, গোলমাল করে, তাদের বোনকে আমরা কখনোই আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। তখন তাদের কাছে বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যায়। বাসায় এসে তারা সবগুলো ঘটনা একসাথে লিঙ্ক আপ করতে থাকে। রাফি বলে, তার মানে সেই দিন ঝগড়ার পরে মানু বাড়ি ছেড়ে চলে এসেছিল, কিন্তু এরপরে তারা তাকে মেরে ফেলেছিল। এই জন্য মানুকে আর কখনো দেখাই যায়নি। আর আমরা যে আত্মার সাথে কথা বলছি বা যে আমাদের সাহায্য করছে, সেটা মানুরই আত্মা। তখন আবারও সে জানালাগুলো বাড়ি খেতে শুরু করে। আজ্জু বলে, দেখো, মানুও কনফার্ম করে দিয়েছে আমাদের সেই বন্ধুর নাম মানু, যার আত্মাই এতদিন আমাদের সাহায্য করেছে। এরপরেই তারা তাদের ইনভেস্টিগেশনে যেসব ইনফরমেশন পেয়েছে সেগুলোর ভিত্তিতে তারা একটা ম্যাপ তৈরি করে, যে আসলে কিসের পরে কি হয়েছে। তারা ভাবে মানু, পল আর নিখিল, তারা তিনজন মিলেই ওই রুমটাতে থাকতো। আর তারা তিনজনই খুব ভালো বন্ধু ছিল। মানু একটা মেয়েকে ভালোবেসে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত পলেরও ঠিক একই মেয়েকে ভালো লেগে যায়। আর এই বিষয়টা মানুর ছোট বোনের বিয়ের দিনই জানাজানি হয়ে যায়, যার ফলে পল এবং মানুর মধ্যে বিয়ে বাড়িতেই ঝগড়া লেগে যায়। এতে করে মানুর ছোট বোনের বিয়েও ভেঙে যায়।
এতে করে মানুর মা তাকে অনেক অপমান করে, এমনকি মারধরও করে, যার ফলে মানু প্রচণ্ড রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে আর সে চলে আসে হোস্টেলে। মানু যখন হোস্টেলে চলে আসে তখন তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়, হাতাহাতি হয়। আর এই হাতাহাতিতে পল এবং নিখিলের হাতে মানু মারা যায়। যেহেতু একজন প্রিন্সিপালের ছেলে অন্যজন ওয়ার্ডেনের ছেলে ছিল, তাই তারা কোনোভাবে চায়নি তাদের ছেলেরা এই খুনের কেসে ফেঁসে যাক। তাই তারা দুজনেই নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য মানুর লাশটা সেই রুমেই দাফন করে দেয়। আর এরপরেই মাটি চাপা দেওয়ার পরে রুমটা সব সময়ের মতো বন্ধ করে দেয়। এরপরে নিখিল আর পলকে যার যার পরিবার থেকে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হয়। আভি এই কথাগুলো তাদের গার্লফ্রেন্ডদের সাথে শেয়ার করে। তারা সবকিছু শোনার পরে বলে, তোমরা এই কথাগুলো ফাদারকে যেয়ে বলো, দেখো সে কি বলে। আভি বলে, তা তো ঠিকই বলেছে। তাই আভি চলে যায় ফাদারের কাছে এবং সব ঘটনা খুলে বলে। ফাদার সবকিছু শোনার পরে বলে, সেই আত্মা তোমাদের সাহায্য করেছে আর এর পরিবর্তে সে চাইছে তোমরাও তাকে সাহায্য করো, তার শেষ ইচ্ছেগুলো পূরণ করো। আভি এরপরে তার বন্ধুদের এসে এই কথাগুলো বলে। রাফি এবং বাকিরা ভাবতে থাকে মানুর শেষ ইচ্ছা কি হতে পারে, মানুর মৃত্যুর প্রতিশোধ নাকি তার ছোট বোনের বিয়ে। রাফি ভাবে মানু যেহেতু বন্ধুত্বকে ভ্যালু দেয়, অনেক মূল্যায়ন করে, তাই হয়তোবা সে প্রতিশোধ নয় বরং তার ছোট বোনের বিয়েটাই চায়। তখনই জানালাগুলো আবারও বাড়ি খেতে শুরু করে আর এতে করেই তারাও বুঝে যায় যে মানুও এটাই চাইছে। কিন্তু এখন কথা হচ্ছে এই বিয়ের টাকা তারা কোথা থেকে জোগাড় করবে, তাদের কাছে তো এত টাকা নেই। এই জন্য কথাগুলো তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে। সেই মেয়েরা বলে, এক কাজ করা যাক, আমরা আমাদের সমস্যা কথাগুলো হোস্টেলের সবাইকে জানাই, এরপরে সবার কাছ থেকে কিছু কিছু সাহায্য নেই, তাতেই হয়তোবা হয়ে যেতে পারে। সেই প্ল্যান অনুযায়ী ছেলেরা বয়েজ হোস্টেলে কথা বলে আর মেয়েরা গার্লস হোস্টেলে। আর তাদের প্রবলেমের কথা শুনে সবাই রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। আর অবশেষে তারা বিয়ে করানোর মতো একটা অ্যামাউন্ট জোগাড় করে ফেলে। এরপরে মানুর ছোট বোনের বিয়েও তারা ঠিক করে ফেলে। সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ মানুর ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। কয়েকদিন পরেই বিয়ে। মানুর আত্মাও হয়তোবা এখন শান্তি পাবে। মানুর মা আর ছোট বোনও অনেক বেশি খুশি ছিল। ঠিক তখনই এই মুভির সবথেকে বড় টুইস্ট চলে আসে। দেখা যায় কোথাও থেকে মানুষ সেখানে এসে উপস্থিত হয়, তারপরও আবার জীবিত। অর্থাৎ মানুকে খুন করা হয়নি, মানু জীবিতই ছিল। মানুর মা মানুকে দেখে ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। মানুর মা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল, কোথায় গিয়েছিল, সে এতদিন বাড়িতে কেন আসেনি। মানু বলে, আসলে মানুর মা সেদিন তাকে অনেক অপমান করেছিল, মারধর করেছিল, সে শুধু রেগে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর এখন যখন জানতে পারে তার ছোট বোনের বিয়ে আবারও ঠিক হয়েছে, এই জন্য সেটাতে অ্যাটেন্ড করার জন্য সে চলে এসেছে। মানুর মা আর ছোট বোন মানুকে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেই তিনজনের মুখ থেকে খুশিটা চলে গেছে, কারণ তাদের পুরো পরিশ্রমটাই নষ্ট হয়ে গেছে। তারা আসলে মানুর ভূত থেকে পিছু ছাড়ানোর জন্যই এত কষ্ট করে মানুর বোনের আয়োজন করলো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা মানুর ভূতই ছিল না। তাহলে সেই আত্মাটা কার? মানুর বোনের বিয়ে তো ঠিক হয়ে গেছে, সেটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখন তাদের খুঁজে বের করতে হবে আসলে সেই আত্মাটা কার। আর সব থেকে বেশি প্যানিক হয়ে গিয়েছিল আভি, কারণ আভি আসলে ফাদার তাকে যা বলেছিল পুরোপুরি কথাগুলো সে তাদের বলেনি। আভি এরপরেই বলে, ফাদার বলেছিল যদি তোমরা সেই আত্মার শেষ ইচ্ছা পূরণ করে দাও তাহলে ঠিক আছে, কিন্তু যদি করতে না পারো তাহলে সেই আত্মা কখনোই তোমাদের ছাড়বে না, এমনকি সেই আত্মা তোমাদের সবার জীবনও নিয়ে নিতে পারে। এই কথা শোনার পরে তারা দুজন আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই রাফি বলে, এখন আমরা কি করব? আভি বলে, সেই ফাদার বলেছিল যদি আমাদের কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমরা যেন তাকে ডেকে নেই, তাহলে চলো সেই ফাদারকেই ডেকে নিয়ে যাক। রাফিও বলে, ঠিক আছে, চলো ফাদারকে ডেকে নিয়ে আসি। তারা তাদের ভয় কমানোর জন্য মদ খাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই তারা তিনজনই মদের গ্লাস হাতে নেয় ঠিক ওই সময়টাতে দেখতে পায় তিনজনের মদের গ্লাস থেকেই চুল বের হয়ে আসে, তারপরেও অনেক লম্বা চুল, অর্থাৎ মেয়েদের চুল। তখনই তারা বুঝতে পারে তারা আসলে যে ভূতকে এতদিন ব্রো বলতো, অর্থাৎ মানু ভেবে এসেছিল সেটা আসলে কোনো ছেলে ভূত নয় বরং মেয়ে। আর ঠিক ওই সময়টাতে বোর্ডে থাকা মানুর নামের মধ্য থেকে এমটা উঠে যায়, অর্থাৎ মেয়েটির নাম ছিল আনু। এই আনুর আত্মাই এতদিন তাদের সাহায্য করে আসছিল।
আর সবার শেষেই হোস্টেলের ওপরে সেই আনুর আত্মাকে দেখা যায় যে ভয়ঙ্করভাবে হাসছিল। আর এই আনুর আত্মাকে দেখেই কবরস্থান থেকে সেই কুকুরটা প্রতিদিন ঘেউ ঘেউ করত, কারণ সেই আত্মাটাকে সবাই দেখতে পেত না, শুধুমাত্র সেই কুকুরটাই দেখতে পেত। এদিকে তারা তিনজনই যেহেতু বুঝতে পারে যে তাদের ভুল হয়ে গেছে এবং সেটি একটি মেয়ে ভূত, তাই তারা তিনজনই তার কাছে ক্ষমা চায় আর বলে, আনুসিস, আমাদের বুঝতে একটু ভুল হয়ে গেছে, আমাদের শেষবারের মতো আর একটা সুযোগ দিন, আমরা আপনার শেষ ইচ্ছেগুলো পূরণ করে দেব। অবশেষে আনু শান্ত হয়, চারদিকের দমকা হাওয়া বন্ধ হয়ে যায়, তাদের ঘরের ফ্যানটা আবারও চলতে শুরু করে। আর সেই তিনজনও খুশি হয়ে যায় আর তারা আনুকে প্রতিজ্ঞা করে এবার তারা আনুর ঘটনা খুঁজে বের করবে। আনুর সাথে কি হয়েছিল, কেন হয়েছিল, তার শেষ ইচ্ছা সবকিছুই তারা একে একে খুঁজে বের করবে এবং পূরণ করবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়, অর্থাৎ আনুর সাথে কি হয়েছিল আর এই তিনজন কিভাবে সেই ঘটনা খুঁজে বের করেছিল আর আনুকেই বা কে মেরে ফেলেছিল, এই সব ঘটনার উদ্ঘাটন হবে এই মুভির দ্বিতীয় পর্বে। তো এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।